আমাদের সূত্র বলে বৃত্তচাপ যদি এস হয় তাহলে এস ইকুয়াল হবে হচ্ছে আর থেটা। তাহলে বৃত্তচাপটা এস, তার মানে এখানে যে পিকিউটা আছে এই পিকিউটাই এস, এস এর মান আমাকে আসলে বের করতে হবে। আর এখানে যে আমাদের যে ব্যাসার্ধ দেয়া আছে এটা আসলে 10 সেন্টিমিটার, তার মানে আর এর ভ্যালুটা আসলে এখানে 10 সেন্টিমিটার, আর এর ভ্যালু হচ্ছে 10 সেন্টিমিটার। আর থিটা যে আছে, থিটা দেওয়া আছে 30 ডিগ্রি, কিন্তু আমি বলেছি এই থিটাটা অবশ্যই কোন ডিগ্রি কোন এককে হবে, অ্যান্সার হচ্ছে রেডিয়ান এককে। তাহলে 30 ডিগ্রিকে রেডিয়ান এককে কিভাবে প্রকাশ করে, পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে। তার মানে থিটার মানটা আমি 30 ডিগ্রি বসালে হবে না, তাকে আমরা কত দিয়ে গুণ করব, আমরা জানি ডিগ্রি থাকলে পাই বাই 180 দিয়ে গুণ করলে আমাদের হয়ে যায়। ওই যে 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান, সেখান থেকে তাহলে 1 ডিগ্রি সমান পাই বাই 180, তাহলে 30 ডিগ্রি মানে এটা হবে। তার মানে কাটাকাটি করলে আস্তে আস্তে পাই বাই কত 6 আসে, পাই বাই 6। তার মানে অ্যাকচুয়ালি থিটার মান এখানে যে পাই বাই 6 এটা আমরা বসাই দিব। আর এখানে কত সেন্টিমিটার ছিল, এটা যেহেতু সেন্টিমিটার ছিল তার মানে এখানে আমাদের উত্তরে আসবে সেন্টিমিটার। এখন আমরা যদি এটার মান বের করতে চাই, মান যদি বের করতে চাই যে 10 গুণন এখানে পাই এর মান 3.1416 এরকম বসাতে পারি, অথবা শুধু 3.14 বসাতে পারি অ্যাপ্রক্সিমেট, ডিভিশন 6 বসাতে পারি, পারি না এরকম? সবাই ক্লিয়ার, বুঝেছি? আচ্ছা, তাহলে আমাদের যে মানটা আসে সেটা হচ্ছে 31.4। 31.4কে আমরা যদি 6 দিয়ে ভাগ করি তাহলে যেই সেন্টিমিটার আসবে সেটা হবে আমাদের এত সেন্টিমিটার হবে অ্যান্সার। আপনি ইচ্ছা করলে মানটা অ্যাকুরেট যদি বসাতে চান তাহলে অ্যাকচুয়ালি 31.4কে, কারণ 10 দিয়ে গুণ করলে কি হবে, এই দশমিকটা ডান পাশে এক ঘর সরে যাবে, তার মানে আমি বলেই দিতে পারি যে 5 দিয়ে গুণ 5 6 হচ্ছে 30, 1 আসলো, দশমিক যেহেতু পার করতেছি এখানে একটা দশমিক আসবে 4, 6 দ্বিগুণে আসবে 12, আর করব না, এটা এরকম করলেই মানে 5.2 টাইপের একটা অ্যান্সার আসবে। তার মানে 5.2 সেন্টিমিটার টাইপের একটা অ্যান্সার হবে, তাই না? দেখেন তো বুঝছেন কিনা, সবাই কি বুঝেছেন? আমরা কি বুঝেছি? মানে আমি কি বলেছি, এস ইকুয়াল হচ্ছে আর থেটা, এস এর মান হচ্ছে কি আর থেটা। তাহলে এস মানে কি ছিল, এইটা এস, আর মানে কি ব্যাসার্ধ, থেটা মানে কি কেন্দ্রে যেই কোণটা উৎপন্ন করে সেই কোণটা, কিন্তু থেটাটা অবশ্যই কোন এককে হবে, রেডিয়ান এককে। তাহলে 30 ডিগ্রি দেওয়া আছে, 30 ডিগ্রি মানে কি পাই বাই 6 রেডিয়ান, তাহলে পাই বাই 6 আমাকে বসাতে হবে। তাহলে পাই এর মান 3.14 ভাগ 6, তার মানে আমাদের অ্যাকচুয়ালি আসতেছে যে 3.14কে আমরা যদি ভাগ করি তাহলে এরকম আসবে। ক্লিয়ার হয়েছি? ক্লিয়ার হয়েছে কি? আচ্ছা, যদি ক্লিয়ার না হই, অনেকেই ক্লিয়ার হয়েছে অনেকে ক্লিয়ার হয় নাই, আমরা আরো একটা কোশ্চেন করি, ভালো করে দেখেন, খেয়াল করেন, আপনারা পারবেন, সমস্যা নাই, ইজিলি পারবেন, আমি শিওর পারবেন। আচ্ছা, মনে করেন আপনাদেরকে আমি দিলাম যে একটি বৃত্তচাপ, কোশ্চেনটা লিখে ফেলেন বা আপনি কোশ্চেনটা পড়ে অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন। একটি বৃত্তচাপ 20 সেন্টিমিটার ব্যাসার্ধের 20 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তে ফাইভ রেডিয়ান কোণ উৎপন্ন করে, ঠিক আছে? বৃত্তচাপের দৈর্ঘ্য কত, খেয়াল করেন কি করব আমরা। বৃত্তচাপের দৈর্ঘ্য মানে এস, এস ইকুয়াল হচ্ছে আর থেটা, আর মানে ব্যাসার্ধ, বলছে 20 সেন্টিমিটার হচ্ছে ব্যাসার্ধ, তাহলে 20 সেন্টিমিটার দিলাম। আর থিটা মানে কোনটা রেডিয়ানে লাগবে, রেডিয়ানেই দেওয়া আছে, তাহলে ইন্টু 5, তাহলে এত হবে সেন্টিমিটার, তার মানে এটার অ্যান্সার কত হবে 100 সেন্টিমিটার। যদি আমাদের রেডিয়ানে কোনটা দেওয়াই থাকে
তাহলে কোনো আর প্যারা নাই, মানে ব্যাসার্ধকে আমরা ওই কোণটা দিয়ে ভাগ করব। হ্যাঁ, মানে এটা কিন্তু বৃত্তের কেন্দ্রে, বৃত্তে বলতে বৃত্তের কেন্দ্রে, মানে কেন্দ্রে যেই কোণটা উৎপন্ন করে। তাহলে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করে সেটা যদি রেডিয়ান এককে দেওয়াই থাকে, তাহলে আর আর থিটা আমরা গুণ করে দিব, অ্যান্সার পেয়ে যাব, কোনো প্যারাই নাই আমাদের। কিন্তু আমাদের যদি ডিগ্রি দেওয়া থাকতো, তাহলে ডিগ্রি থেকে আগে রেডিয়ানে কনভার্ট করতে হইতো π/180 দিয়ে গুণ করে। এতটুকু কালে কাহিনী, বুঝি নেই? আমরা কি বুঝেছি সবাই? আমার যেহেতু এটাতে কিসে দেওয়া আছে, স্যার রিটেনের ক্লাসগুলো ওপেন করা যাচ্ছে না ওয়েবসাইটে। আচ্ছা, আমি তো দেখলাম যে এখন ওয়েবসাইটে ওপেন হয়। আচ্ছা, তারপরে দেখে নেব নি। তাহলে কি আমরা বুঝতে পেরেছি, আমাদের সিস্টেমটা বুঝলাম যে একটা জিনিস হচ্ছে যদি রেডিয়ান এককে দেয়া থাকে তাহলে প্রবলেম নাই, কিন্তু ডিগ্রি এককে দেওয়া থাকলে, মানে যেহেতু যদি আমাদের এই যে যেমন 30 ডিগ্রি দেওয়া আছে, তাহলে রেডিয়ানে কনভার্ট করার জন্য আগে থিটার মানটা আমাকে 30 গুণন π/180 দিয়ে গুণ করে আমাকে আসলে রেডিয়ানে কনভার্ট করে নিতে হয়েছে যে π/6। π/6 মানে অ্যাকচুয়ালি 3 এর মান তো 3.1416/6, এইটা হচ্ছে থিটার মান। ক্লিয়ার? বুঝেছি? এই তো কাহিনী। ওকে, জি স্যার, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে, ঠিক আছে। আমি এরপরে একটা চমৎকার টাইপের জিনিস আমরা শিখবো। চমৎকার 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 টাইপের জিনিস। কি চমৎকার টাইপের জিনিস আমরা শিখবো দেখেন। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় অনেক সময়ই আসে, কিন্তু এইটাতে অনেকে সূত্র মনে রাখতে চায়, তাই ভুল করে ফেলে। আচ্ছা, একটা জিনিস দেখেন তো, আবার এই বৃত্তচাপের কথায় যদি আমি আসি, এই বৃত্তচাপ দ্বারা এইখানে একটা ক্ষেত্রফল তৈরি হয়েছে, এই ক্ষেত্রফলটা তৈরি হয়েছে। আমি এই ক্ষেত্রফলটা নিয়ে একটু বিবেচনা করতে চাই, এই ক্ষেত্রফলটা নিয়ে। আপনি বলবেন যে এই জিনিস তো অনেক কঠিন। আসলে অ্যাকচুয়ালি এটা কোনো কঠিন বিষয় না, এটা খুবই সহজ একটা বিষয়। আমি যেটা এখন বলছি এটা খুবই ইজি একটা বিষয়। আচ্ছা, মনে করেন এই জায়গা থেকে আমি কি করলাম, যে এই যে বৃত্তটা যে আছে, এই বৃত্তটার আমি যদি পুরাটা নিতাম, বৃত্তের ভিতরে এই পুরা এরিয়াটা যদি নিতাম, তাহলে এইটার ক্ষেত্রফল কত হইতো? বৃত্তটার ভিতরে পুরা এরিয়াটা মিলে ক্ষেত্রফল, মানে পুরা এরিয়াটার ক্ষেত্রফল কত? পুরাটার ক্ষেত্রফল মানে ভিতরের জায়গাটুকু, পুরা জায়গাটুকুর ক্ষেত্রফল কত? আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে এরিয়া অফ এনি সার্কেল ইজ πr²। তাহলে একটা বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr²। আচ্ছা, বুঝলাম আমি, ঠিক আছে। এখন এই πr² আমরা যদি একটু বিবেচনা করি, তাহলে একটা বৃত্তচাপের কথা যদি বিবেচনা করি, বৃত্তচাপ মনে করেন এইখান থেকে আমি এইটুক ছোট একটা বৃত্তচাপ, তার চেয়ে বড় বৃত্তচাপ, তার চেয়ে বড় বৃত্তচাপ, তার চেয়ে বড় বৃত্তচাপ, তার চেয়ে বড় বৃত্তচাপ, তাহলে কোনগুলা কি বাড়তেছে না? এইটুক বৃত্তচাপ যখন ছিল তখন কোন ছিল এইটুক, যখন এইটুক বৃত্তচাপ নিছি তখন কোন হইছে এতটুক, আমি যখন এতটুক বৃত্তচাপ নিছি কোন হইছে এতটুক। এরকম করে বৃত্তচাপটা বাড়াইতে 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 আপনি মনে করেন বৃত্তচাপ নিচ্ছেন, এইটার সাথে মনে করেন এই পাশে পুরাটুক বৃত্তচাপ, তাহলে কোন হয়ে গেছে এইটা। আচ্ছা, এরকম করে আমি যদি পুরা একবার যদি ঘুরে আসি, এখানে যদি পুরা বৃত্তচাপটাকে যদি আমি একবার পুরাটা ঘুরে আসি, মানে এই অ্যাঙ্গেলটা যদি পুরা অ্যাঙ্গেলটা যদি আমি ঘুরে আসি, তাহলে কত ডিগ্রি আসলে আমরা ঘুরে আসবো? ডিগ্রিতে ঘুরে আসবো। আমরা জানি একটা বিন্দুর চারপাশে মোট কত ডিগ্রি আছে? একটা বিন্দুর চারপাশে মোট কত ডিগ্রি আছে? একটা বিন্দুর চারপাশে বলেন তো, একটা বিন্দুর চারপাশে মোট কত ডিগ্রি আছে বলেন? একটা বিন্দুর চারপাশে আমরা জানি 360 ডিগ্রি আছে। তাহলে 360 ডিগ্রি একটা বিন্দু চারপাশে যে আছে, তাহলে পুরা 360 ডিগ্রি যদি কেন্দ্রে আমি ঘুরে আসি, তাহলে ক্ষেত্রফলটা অ্যাকচুয়ালি এটা বাড়তে বাড়তে মনে করেন যে যখন এইটুক কোণ তখন ক্ষেত্রফল এইটুক, আরেকটু বড় কোণ তখন ক্ষেত্রফল আরেকটু বড়, তাহলে 360 ডিগ্রি কোণে যদি আমি ঘুরে আসি তাহলে ক্ষেত্রফল পুরাটা হয়ে যাবে। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এই সময় আমরা যদি এই 360 ডিগ্রির রেসপেক্টে যদি আমরা যদি ক্ষেত্রফলের কথা চিন্তা করি, তাহলে πr² ক্ষেত্রফল। কথা কি বোঝা গেছে? মানে আমি যদি চিন্তা করি যে বৃত্তের কেন্দ্রে, এই কেন্দ্রের এই কোণটার পরিমাণ বাড়তে 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 পুরাটা 360 ডিগ্রি কোণ ঘুরছে, কারণ একটা বিন্দু চারপাশে কত ডিগ্রি কোণ?
একটা বিন্দু চারপাশে কি 360 ডিগ্রি কোণ না? 360 ডিগ্রি কোণ। তো 360 ডিগ্রি কোণে যদি ঘুরে তাহলে পুরা বৃত্তটাই কভার করতেছে। আর পুরো বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার। একটা বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার ক্ষেত্রফল। এখন আমি চাচ্ছি যে ঠিক আছে, আমি যদি পুরা কোণ নিতাম, পুরা 360 ডিগ্রি কোণ নিতাম, তাহলে তো আমাদের পাই আর স্কয়ার হতো। কিন্তু এইবার আমি কোণ নেই থিটা ডিগ্রি কোণ, এটা তো 360 ডিগ্রি, তাই থিটা ডিগ্রি কোণ যদি নেই, এবং এই জন্য এইটা যে বৃত্তকলা, এটাকে বলে বৃত্তকলা, এই বৃত্তকলার যে ক্ষেত্রফল সেটা যদি এ হয়, তাহলে আমি কি সমানুপাতিক বলতে পারবো না যে থিটা যত বাড়বে এরিয়া তত বাড়বে? থিটা বাড়তে 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 360 ডিগ্রি হলে এরিয়া হয়ে যাবে পাই আর স্কয়ার। তাই এটাকে আমরা এইভাবে করে বলি যে এরিয়া এ, এই যে এ, তাহলে এ এরিয়া কখন? যখন থিটা ডিগ্রি। পাই আর স্কয়ার কখন? যখন 360 ডিগ্রি। তাহলে এইটা বাই এইটা সমান এইটা বাই এটা লিখতে পারি। এটাকে বলে সমানুপাতিক ধর্ম। যে এটাকে যদি আমি এটা দিয়ে ভাগ করি তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করলে এটাকে বলে আমরা সমানুপাতিক ধর্ম। তাহলে এরিয়া বাই পাই আর স্কয়ার ইকুয়াল আমরা বলে দিতে পারি যে এখানে যে ডিগ্রি কোণটা আছে এটা হচ্ছে থিটা ডিগ্রি, আর এখানে কত আছে? 360 ডিগ্রি। এটাকে আমরা অনেক সময় এরিয়া সমান, তার মানে আমরা লিখতে পারি যে থিটা বাই 360 ইন্টু হচ্ছে পাই আর স্কয়ার। এটা হচ্ছে আমাদের একটা সূত্র। এই সূত্র অনেকে মুখস্থ করে, এটা কিন্তু বুঝে বুঝে মনে রাখলে জীবনে কোনোদিন ভুল হবে না। জীবনে কোনোদিন ভুল হবে না যদি আপনি বুঝে বুঝে মনে রাখতে পারেন। যদি বুঝে বুঝে এই জিনিসটা খেয়াল রাখতে পারেন, কোনোদিনও এই জিনিসটা আপনার ভুল হবে না। তার মানে একটা জায়গাকার যদি আমার ব্যাসার্ধ দেয়া থাকে, একটা জায়গাকার যদি আমাদের ব্যাসার্ধ দেয়া থাকে, তো সেই ব্যাসার্ধের জন্য আপনি আবার আরেকবার আমি বুঝাই দিই, তাহলে আমি মানে এখন একটা আমি সামারি করে বুঝাই দিই, যেহেতু এটা ব্রডলি বুঝাই দিলাম, এবার একটু আমি সামারি করি জিনিসটাকে। জিনিসটা হচ্ছে এরকম যে এইখানে যদি আমাদের থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই জন্য যদি এইখানকার যে ক্ষেত্রফল আছে সেই ক্ষেত্রফলটা যদি এ হয়, তাহলে এ বাই ক্ষেত্রফল বাই পুরাটার ক্ষেত্রফল মানে পাই আর স্কয়ার ইকুয়াল এর জন্য যে থিটার মান, সেটা এর জন্য যে কোণ সেটা হচ্ছে থিটা, বাই এখানে টোটাল কোণ, টোটালটার জন্য কোণটা হচ্ছে 360। এইখান থেকে আমি ডিরেক্টলি এই সূত্রটা পেয়ে যাই, এ ইকুয়াল হচ্ছে থিটা বাই 360 ইন্টু হচ্ছে পাই আর স্কয়ার। কথা কি বোঝা গেছে? কথা কি সবাই ক্লিয়ার হয়েছি? এটা একটা খুবই ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? ক্লিয়ার? ওকে, চমৎকার। আচ্ছা, এখন এই টাইপের কোশ্চেন আপনার যখন থাকে, তখন আপনি কি কি জিনিস থাকে, এটা আমরা একটু দেখি। দেখেন, মনে করেন আপনাকে একটা জিনিস দেওয়া হলো যে একটা কোশ্চেন লেখেন, দেখেন 6 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্রে একটা বৃত্তকলা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তকলার ক্ষেত্রফল কত? বৃত্তকলাটার ক্ষেত্রফল কত? আচ্ছা, তো আমরা একটা জিনিস করতে পারি এখানে, যে 10, আচ্ছা অপশন কিছু দেই না, এ নাম্বার অপশন
5 পাই, বি নাম্বার অপশন 0.6 পাই, সি নাম্বার অপশন 6 পাই, ডি নাম্বার অপশন কোনোটি নয়। কি হতে পারে বলেন? অপশন দিয়েছি। 6 সেমি ব্যাসার্ধের একটা বৃত্তের কেন্দ্রে একটা বৃত্তকলা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। মানে ব্যাপারটা তো বুঝতে পেরেছি সবাই, যে একটা বৃত্ত আছে, তো এই বৃত্তটার কেন্দ্রে আমি যদি এখানে কেন্দ্র নেই, এই কেন্দ্রটাতে কি করছে, এই বৃত্তকলাটা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে যদি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটার ব্যাসার্ধ যদি 6 সেন্টিমিটার হয়ে থাকে, তাহলে সেই বৃত্তকলাটার ক্ষেত্রফল কত? এটার পুরো ক্ষেত্রফলটা কত? তাহলে ক্ষেত্রফল কি বলেছি আমি? ক্ষেত্রফল আমাদের মনে রাখা সিস্টেম কি? আমাদের মনে রাখা সিস্টেম যে a বাই পাই আর স্কোয়ার সমান থিটা বাই 360 ডিগ্রি। তাই যদি হয়, তাহলে আমরা এখান থেকে a এর মান যদি বের করতে চাই, থিটার মান কত আছে? 60। তার মানে 60 বাই 360 ইন্টু পাই, আর এর মান যেহেতু 6, তার মানে 6 এর উপর স্কোয়ার। তার মানে আমাদের আসতেছে এখানে আসতেছে হচ্ছে 60 ভাগ হচ্ছে আমাদের 360 ইন্টু পাই ইন্টু হচ্ছে আমাদের 36 দিয়ে কাটাকাটি করলে এখানে 10 আসে, 0 কাটাকাটি করলে 6 আসে। আমাদের অ্যান্সার কত আসে? আমাদের অ্যান্সার আসে 6 পাই। সবাই কি পেরেছি? সবাই কি বুঝেছি? এটার অ্যান্সার হবে কত? 6 পাই হয় না? এটার অ্যান্সার কি কত পাই হয়? 6 পাই। তো এইভাবে করে কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো যে একটা বৃত্তকলার ক্ষেত্রফল বের করার এই সিস্টেমটা আমরা করে ফেলতে পারবো, তাই না? ক্লিয়ার? বুঝেছি? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমাদের এই জিনিসটা বাকি ছিল, আমাদের পরিমিতিতে বৃত্তের ক্ষেত্রে এই জিনিসটা বাকি ছিল, আর বৃত্তের বাকি এই জিনিসগুলো পড়িয়েছি। আচ্ছা, আমাদের এইবার ত্রিভুজের মধ্যে আমাদের কোন জিনিসটা বাকি ছিল সেই জিনিসটা আমি পড়াবো ত্রিভুজের মধ্যে। তো ত্রিভুজের মধ্যে সবকিছু পড়ার জন্য আপনারা যদি রেডি হয়ে থাকেন, বাকি যেই জিনিসগুলো সেগুলো একটু কমেন্ট করেন। সবাই রেডি হয়ে থাকলে রেডি কথাটা লিখে দেন, যে যেই জিনিসটা আমরা জ্যামিতিতে পড়ি নাই এমন জিনিস। ত্রিভুজের সবকিছুই আমরা জ্যামিতিতে পড়ছি, পিথাগোরাস পড়েছি, সংক্ষিপ্ত নিয়মে 3, 4, 5, হ্যাঁ, তারপরে হচ্ছে 12, 5, 12, 13, তারপরে হচ্ছে ওই যে যতগুলো শর্টকাট নিয়ম আছে, যতগুলো বেসিক নিয়ম আছে, সবই শিখছে। কিন্তু কিছু কিছু জিনিস আছে যেটা আমরা আসলে পরিমিতির পার্টের মধ্যে জন্য, পরিমিতির পার্টে ওগুলো পরিমিতির পার্ট, কিন্তু স্পেসিফিক ভাবে করে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি পড়াই নাই, যেটা সেই জিনিসটা এখন আমি পড়াবো। ঠিক আছে? ওকে, সবাই রেডি আছি না? ওকে, ভেরি গুড, সুন্দর। আসেন, ত্রিভুজের মধ্যে আমরা ক্ষেত্রফল নির্ণয়ের, আমি আপনাদেরকে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রগুলো আমরা পড়েছি, যে ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রগুলো পড়েছি, হ্যাঁ, একটা ত্রিভুজের ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলের আমরা মূলত কয়েকটা সূত্র পড়েছি, যে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এইটা নিয়ে অঙ্ক করা আমাদের শেষ, এগুলো আমরা করেছি। একটা যদি সমবাহু ত্রিভুজ থাকে সেইটার ক্ষেত্রফল নির্ণয় করা সূত্র, এটার প্রতিপাদন সহ দেখিয়ে আমি আপনাদের অঙ্ক করিয়েছি, যে সমবাহু মানে সবগুলা বাহু সমান, সেটা হচ্ছে √3/4 a স্কয়ার। √3/4 a স্কয়ার কিভাবে আসে এটা প্রতিপাদনও দেখেছি এবং অঙ্ক করেছি, জ্যামিতির যে ক্লাস নিয়েছি সেটাতে, তাই না? থার্ড কথা হচ্ছে, যদি সমদ্বিবাহু হয় সেটারও প্রতিপাদনও দেখেছি যে কিভাবে আসে সূত্র, ক্ষেত্রফল নির্ণয় সূত্র। এটা হচ্ছে b/4 √4 a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই যে সূত্রটা যে আছে, এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র, এই ধরনের অঙ্কও করেছি, সূত্রও দেখেছি। আমরা দুইটা সূত্র দেখি নাই এবং অঙ্ক করি নাই। সেটা কি? একটা হলো যে যদি 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, মানে এটা বিষম বাহু বা যে কোনো 3টি বাহু, একেবারে দেখি নাই বললে ভুল হবে, 2-1টা অঙ্ক করেছি। 3টি বাহুর যদি দৈর্ঘ্য দেওয়া থাকে,
তিনটি বাহুর দৈর্ঘ্য যদি এ বি আর সি হয়ে থাকে, তিনটা বাহুর দৈর্ঘ্য, তাহলে এদের অর্ধ পরিসীমা এস, পরিসীমা মানে কি? তিনটা বাহুর যোগফল। আর অর্ধ পরিসীমা মানে কি? তাদের অর্ধেক, তাকে 2 দিয়ে ভাগ করলে অর্ধ পরিসীমা পাওয়া যায়। তাহলে তিনটা বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, সেখান থেকে আমরা অর্ধ পরিসীমা বের করে যে ক্ষেত্রফল নির্ণয়ের, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটা আছে সেটা কি আছে? এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, তাই না? এটা দিয়ে কিছু অঙ্ক আমরা দেখব এবং কিছু রিটেন অঙ্ক আমরা দেখব। কিছু রিটেন অঙ্ক আমি আপনাদেরকে দেখাবো, কারণ সেই অঙ্কগুলো আবার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কিছু রিটেন টাইপ অঙ্ক আছে, সেগুলো আমি একটু দেখাবো, ঠিক আছে? তার প্রথম কথা হচ্ছে এটা মানেটা কি? তো এটা নিয়ে যদিও আমার মানে কিছু এমসিকিউ দেওয়া আছে এবং এমসিকিউ করেছিলাম, তারপরে আমি ম্যাজিক ম্যাথ বই থেকেই, আমরা ম্যাজিক ম্যাথ বইটাই আমি যদি একটু লক্ষ্য করি যে ম্যাজিক ম্যাথ বইয়ের কত আমাদের, হ্যাঁ, অনেক অঙ্ক দেয়া আছে। যেমন একটা হইতে পারে 13, 14, 15, তাই না? মনে করেন একটা বাহু আছে, একটা ত্রিভুজে 3টা বাহু আছে, একটা হচ্ছে 13, একটা হচ্ছে 14, একটা হচ্ছে 15। তা বলা হইলো এটার ক্ষেত্রফল কত? এটার কি কত? ক্ষেত্রফল কত? একটা ত্রিভুজ দেওয়া আছে, এই ত্রিভুজের কি এগুলো হচ্ছে বাহুর দৈর্ঘ্য। কোনোটা 13 সেন্টিমিটার, কোনোটা 14 সেন্টিমিটার, আর একটা হচ্ছে 15 সেন্টিমিটার। তাহলে এদের ক্ষেত্রফল কত হবে? তো কিভাবে ক্ষেত্রফল বের করব? ক্ষেত্রফল বের করার জন্য আগে আমাদের এস বের করতে হবে। তার মানে এস বের করার সিস্টেম কি? যে 13 + 14 + 15 ভাগ হচ্ছে 2। তাহলে 13 আর 14 হচ্ছে 27, 27 আর 15 হচ্ছে আমাদের 42। তাহলে 42কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের আসবে হচ্ছে 21। সেটা হচ্ছে এস এর ভ্যালু। এস মানে হচ্ছে অর্ধপরিসীমার ভ্যালু। এখন যদি আমাদের বের করতে হয় ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে এস ইন্টু √s ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, আর হচ্ছে এস মাইনাস সি। তার মানে এস এর মান যেহেতু 21, তাহলে 21 লিখবো গুণন 21 মাইনাস এ। তাহলে এটাকে এ মনে করি, এটাকে বি মনে করি, এটাকে সি মনে করি, ঠিক আছে? তাহলে 21 থেকে যদি আমি 13 বাদ দিই, 21 থেকে 13 বাদ দিলে হয় 8 গুণন, 21 থেকে 14 বাদ দিলে হয় 7 গুণন, 21 থেকে 15 বাদ দিলে হয় 6। তাহলে এটাই অ্যান্সার আমাদের। তো এটাকে আমি আরেকটু সিম্পলিফাই করে যদি লিখি, 21কে আমরা লিখতে পারি 7 গুণন 3 আকারে। তাহলে 7 গুণন 3। 8কে আমরা লিখতে পারি 2 গুণন 2 গুণন 2 আকারে। 3 বার 2 গুণ করলে 8 আসে। 7 তো 7ই। আর 6কে লিখতে পারি হচ্ছে 3 গুণন 2 আকারে। এই রুট করার সিস্টেমটা হচ্ছে, কোনো সংখ্যার রুট করার সিস্টেম হচ্ছে এদেরকে এইভাবে করে ভেঙে ফেলা। আগে ভেঙে ফেলে আমি প্রতি দুইটা, এই যে যেমন এখানে আছে 2টা 7, 2টা 7-এর জন্য একটা 7 রুটের বাইরে লিখবো। প্রতি জোড়ার জন্য একটা করে বাইরে আসবে, প্রতি জোড়ার জন্য একটা করে বাইরে আসবে। এখানে 3 আছে 2টা, সেটার জন্য একটা 3 রুটের বাইরে চলে আসবে। এখানে 2 আছে, একটা 2টা 3টা 4টা, তাহলে কয় জোড়া আছে? 2 জোড়া, তাহলে 2টা 2 জোড়ার বাইরে চলে আসবে। মানে 7 আছে 2টা, একটা বাইরে আসছে, 3 আছে 2টা, একটা বাইরে আসছে, কিন্তু 4 আছে 4টা, তার মানে 2টা 2 বাইরে আসবে রুটের বাইরে। তাহলে রুটের ভিতরে আর কেউ থাকলো না। যদি কেউ জোড়া না থাকে, যেমন আচ্ছা মানে রুটের বাইরে এগুলো সব চলে আসছে, আমি মানটা হিসাব করে ফেলি। 3 × 7 = 21, 21 × 2 = 42, 2 × 84। তার মানে আমাদের 84 বর্গ একক আসলে আমাদের অ্যান্সার হবে। একটা জিনিস আমরা মাথায় রাখবো, মনে করেন যদি কখনো এমন হয়, ধরেন আপনার কাছে আসছে যে 24-এর রুট। তো 24-এর রুট করতে যায় আপনি মনে করেন পাইলেন এরকম 24কে ভাঙলে 12 × 2 = 24, আবার 2 দিয়ে ভাঙলে 6 × 2 = 12, আবার 2 দিয়ে ভাঙলে 3 আসলো। তো আপনি কি পাইলেন? যে রুট করলাম যে 2 গুণন 2 গুণন 2 গুণন 3। আপনি দেখেন এখানে জোড়া যে আছে, 2 এর জোড়া আছে, কিন্তু এই 2 এরও জোড়া নেই, এই 3 এরও জোড়া নেই। যেই জোড়া আছে সেটা রুটের বাইরে চলে আসবে। তাহলে এক জোড়ার জন্য একটা রুটের বাইরে, কিন্তু যাদের জোড়া নাই তারা রুটের ভিতরেই থাকবে। তাহলে 2 গুণন 3 আকারে ভিতরে থাকলে 3 × 2 = 6 হবে। তার মানে √24কে আমরা লিখতে পারবো 2 √6।
মনে আছে? এই জিনিসটা আমি পাটিগণিতে করিয়েছিলাম, মনে আছে কিনা? এটা কি পাটিগণিতে করিয়েছিলাম, মনে আছে? এটা বর্গমূলে পাটিগণিতে করিয়েছিলাম। আবার করব। যারা আপনারা ব্যাচে ভর্তি আছেন, আমার তো মানে আমরা 17 তারিখ থেকে শুরু করব, বীজগণিত শুরু করব। বীজগণিত শেষ হবে, আবার পাটিগণিত, আবার বীজগণিত, আবার জ্যামিতি, কন্টিনিউয়েশন, তাই না? ওকে, ঠিক আছে, কন্টিনিউয়াস চলতে থাকবে আমাদের পড়াশোনা, আপনাদের এই ইয়াতেই চলতে থাকবে। আচ্ছা, এখন কথা হলো যে এই অঙ্ক মনে করেন আপনারা এই সূত্রের অঙ্ক আমি আপনাদেরকে আলাদাভাবে করে দেখাই দিলাম, ঠিক আছে? ওকে, আসেন এখন তাহলে আমরা এরপরে আমি যদি বলি আরো একটা ত্রিভুজের সূত্র আছে, ত্রিভুজের আরো একটা সূত্র যেটা, সেটা ত্রিকোণমিতির সাথে রিলেটেড। একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু এ বি সাইন সি, অথবা লেখা যায় বিসি সাইন এ, অথবা লেখা যায় হাফ ইন্টু সি এ সাইন বি, এগুলো লেখা যায়। অ্যাকচুয়ালি হাফ ইন্টু দুইটা বাহুর গুণফল এবং তাদের সাইন নিলে তাদের অন্তর্ভুক্ত কোণ এখানে নিতে হয়। কিন্তু এটা যেহেতু ত্রিকোণমিতি, আমি আপনাদের এই কোর্সে ত্রিকোণমিতি এখনো করাইনি, ত্রিকোণমিতি করাবো বীজগণিতের পরে। ত্রিকোণমিতি করানোর পরে এই টাইপের জায়গায় আমি আবার আসবো। ত্রিকোণমিতি করানোর পরে এই রিলেটেড অঙ্ক যেগুলো আছে, বিশেষ করে একটা ইয়াতেও আছে, বৃত্তের মধ্যেও একটা আছে, সেটা ত্রিকোণমিতির কনসেপ্ট দিয়ে খুব তাড়াতাড়ি হয়। সেটা হচ্ছে অন্তবৃত্তের ব্যাসার্ধ নির্ণয়ের একটা বিষয় আছে, এটা বিসিএস এ আসছিল। সেই জিনিসগুলো নিয়ে আমরা আবার পড়বো, তো সেটা ত্রিকোণমিতির পরে এসে পড়বো আমরা। তাই এটা রিলেটেড এখন আর অঙ্ক করাবো না, এই রিলেটেড জিনিসটাতে আসবো না আমরা এখন, ঠিক আছে? তো এই জায়গায় আমরা আর ত্রিকোণমিতি এখান থেকে আমরা ইউজ করব না। কিন্তু আমাদের এইখানে আমাদের একটা জিনিস ইউজ না করলেই না, সেটা হলো যে আমাদের আপনারা ওই যে দেখেন, আমার বেসিক টু ম্যাজিক ম্যাথের সাথে, এটা 3rd এডিশন, রয়্যাল এডিশন, এগুলো বইয়ের সাথে অনেকেই বলে স্যার এই যে প্রাইমারি শিক্ষক নিবন্ধনের যে স্পেশাল ম্যাজিক ম্যাথ, প্রাইমারি এবং শিক্ষক নিবন্ধনের স্পেশাল ম্যাজিক ম্যাথ, এইটার মধ্যে মেইন তফাৎটা কোথায়? এটা বিশাল বড়, এটা দেখে অনেকে ভয় পায়, এটা তার চেয়ে মানে কম পেজ। এইখানে কি দেওয়া আছে, এখানে যদি আপনি রিটেন নিয়ে যে যান, যদি এই যে বেসিক টু ম্যাজিক ম্যাথ বইটাতে যদি রিটেন পোর্শনে যান, এখানে আরো অনেক সুন্দর সুন্দর রিটেনের ম্যাথ করে দেওয়া আছে। এখানে মজার একটা ব্যাপার, এখানে একটা জিনিস দেখবেন যে এটা এখানে এই অঙ্কটা এমসিকিউতেও একবার বিসিএস এ চলে আসছিল, কিন্তু এটা মূলত রিটেন অঙ্ক। এখানে একটা কোশ্চেন বলেছে, দেখেন এটা অঙ্কটা অনেকটা বড়, এটা খুব ছোট করার কোনো উপায় নাই, তাও অঙ্কটা করা উচিত। আমি একটু করাই দিই। একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2 মিটার বেড়ে গেলে ক্ষেত্রফল 3√3 বেড়ে যায়। এটা এই কোশ্চেনটা দেখেন, একটি সমবাহু ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য 2 মিটার বেড়ে গেলে, এটা ক্লাস 9-10 এর পাঠ্য বইয়ের ডিরেক্ট ম্যাথ, 2 মিটার বেড়ে গেলে বাড়লে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। তো কোশ্চেন হচ্ছে সমবাহু ত্রিভুজটার প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত? হ্যাঁ, সমবাহু ত্রিভুজটার প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত, মানে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? কোশ্চেনটা মানে ব্যাপারটা হচ্ছে কি, এটা একেবারেই আমি বলবো, এটা যদি কোনো একটা এমসিকিউ এক্সামে আসে তো আনফেয়ার, মানে আনফেয়ার বলাটা উচিত হবে না। আসলে এমসিকিউ এক্সাম হচ্ছে এমন একটা এক্সাম, সেই এক্সামে আপনাদের অনেক কিছু টেস্ট করা হয়। হ্যাঁ, যদি স্যাররা যদি না করে, স্যাররা যদি আসলে নিজে
ভুল না করে, তাহলে এখানে অনেক কিছু টেস্ট করা হয় এখানে। তো টেস্ট করার বিষয়টার মধ্যে একটা বিষয়ও টেস্ট করা হয় যে আপনি একটা যেই কোশ্চেনটা আসলে বড় আপনি দেখে বুঝতেছেন কিনা, আপনার জীবনে যেটা সমস্যা সেটাকে আপনি অমিট করে অন্যগুলো অ্যান্সার করতেছেন কিনা। আপনাকে তো 100% অ্যান্সার করতে হয় না, হ্যাঁ, মানে প্রত্যেকটা পরীক্ষাতে তো তার চেয়ে অনেক, আপনি একটা কোশ্চেনে আপনি মনে করেন যে 4 মিনিট খেয়ে ফেললেন, তো সেই 4 মিনিট না খেয়ে আপনি যদি অঙ্কটা মানে টাচই না করতেন তাহলে আপনার জন্য আরো বেটার ছিল, কারণ টাইম একটা বড় ফ্যাক্টর। তো এই ধরনের অঙ্ক এমসিকিউতে আসলে যদি আপনি এক্স্যাক্টলি অ্যান্সার না জানেন, আপনি যদি মনে করেন যে অঙ্কটা অনেক বড়, তাহলে এটাকে একটু তাড়াতাড়ি করে আপনি চলে আসা বেটার। তবে আপনি যদি দ্রুত হন, অনেক ফাস্ট হন, তাহলে এটা মোটামুটি তাও 40-50 সেকেন্ডে করা সম্ভব, কিন্তু তাও টাফ অনেক। আচ্ছা আমি বলে দিই, একটা সমবাহু ত্রিভুজ যদি থাকে, আমরা জানি যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু যদি এ হয়, প্রতিটা বাহু যদি এ হয়, তাহলে আমরা জানি যে ক্ষেত্রফল কি। একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? একটা সমবাহু ত্রিভুজ, কিন্তু সমবাহু ত্রিভুজের যদি একটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে ক্ষেত্রফল হচ্ছে √3/4a²। মনে আছে? তখন লিখতেছিলাম √3/4a², এটাই তো লিখছিলাম। ব্যাপারটা হচ্ছে কি, বলেছে কি আসলে, বলেছে যে এটা মানে জিনিসটা কিন্তু কঠিন না। জিনিসটা হচ্ছে এরকম যে বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার বেড়ে যায়, তার মানে এর জায়গায় যদি a+2 আমরা লিখি, প্রশ্ন মতে কি লিখেছে যে বাহুর দৈর্ঘ্য মানে √3/4 এর জায়গায় যদি a+2 আসে, বাহুটার দৈর্ঘ্য যদি 2 মিটার বেড়ে যায়, তাহলে ক্ষেত্রফল, আচ্ছা তাহলে এর জায়গায় আমরা লিখলাম a+2 দিয়ে, তাহলে এটা ক্ষেত্রফল হয়ে গেল এটা। কিন্তু আরেকটা শর্ত হচ্ছে যে আগের যে ক্ষেত্রফলটা ছিল √3/4a² যে ছিল, তার চেয়ে 3√3 বেড়ে যায়। মানে কথাটা বুঝি নাই মনে হয়, আপনি ব্যাপারটা বুঝেন? মানে এটাই শর্ত, এই শর্ত থেকে এর মান বের করতে হয়, আর কিছু না। অঙ্ক কিন্তু মানে খুব কঠিন কিছু না। বিষয়টা এরকম যে বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে ক্ষেত্রফল কি হতো? √3/4a²। এখন বাহুর দৈর্ঘ্য যদি 2 বাড়ে, তাহলে কি এর জায়গায় a+2 হবে? এর জায়গায় a+2 যদি হোল স্কয়ার করি, তাহলে √3/4 a+2 যদি হোল স্কয়ার করি, এই যে ক্ষেত্রফলটা যে হইল, এই ক্ষেত্রফলটা আগের যে ক্ষেত্রফল আছে তার চেয়ে 3√3 বেশি। কথা বুঝেছি কি বুঝি নাই? একটু আপনারা সবাই কমেন্ট করেন, মানে কথাটা কি বুঝেছি, মানে আসলে কি বুঝাতে চেয়েছি বুঝেছি। যদি বাহুটার দৈর্ঘ্য 2 মিটার বেড়ে যায়, তার মানে এর জায়গায় যদি a+2 হয়, তাহলে ক্ষেত্রফল কি হতো? √3/4 a+2 দিয়ে হোল স্কয়ার, তাহলে আগের যে ক্ষেত্রফল আছে তার চেয়ে 3√3 বেশি। এটা কি বুঝেছি আমরা? সবাই বুঝলে ক্লিয়ার লেখেন, সবাই কি বুঝেছি? অস্থির? ওকে, বুঝছি আমরা। ওকে, এখন কথা হচ্ছে এটাকে যদি আমি বাম পাশে আনি, তাহলে √3/4, তাহলে a+2 হোল স্কয়ার মাইনাস √3/4 a² সমান হচ্ছে 3√3। এটা মানে আসলে কঠিন বলতে কেন বলতেছি, ক্যালকুলেশনটা তো তাও আপনাকে করতে হবে নাকি? খালি আপনি এইটা দিয়েই তো আপনি অ্যান্সার, আপনার কাছে যদি ক্যালকুলেটর থাকলে 1 সেকেন্ডে ইএস ক্যালকুলেটর বা ইএক্স ক্যালকুলেটরে বসাই দিব, এমএস ক্যালকুলেটরও বসাই দিব, ইকুয়েশন সলভ হয়ে এর মান বের হয়ে গেল। আপনার কি মানে যদি এমসিকিউ এক্সামে তো আসলে ক্যালকুলেটর থাকে না, তো ক্যালকুলেটর না থাকলে সেই জন্য একটু টাইমটা বেশি লাগতেছে, এইটাই বলতেছি, আর কিছু না। এখন √3/4 যদি আমি কমন নেই, তাহলে আসবে হচ্ছে a+2 হোল স্কয়ার। বলেন তো a+2 হোল স্কয়ার মানে কি? a+2 হোল স্কয়ার মানে a+2 মানে a+b হোল স্কয়ার মানে a² + 2ab, তাহলে 2 × a × b মানে হচ্ছে আবার 2 প্লাস হচ্ছে b² মানে 2 এর উপর স্কয়ার, তাহলে a+2 হোল স্কয়ার মান লিখলাম, মাইনাস দেখেন √3/4 কমন নিয়েছি কিন্তু মাইনাস আসবে a², তাহলে ইকুয়াল আসতেছে 3√3। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি দেখেন, তাহলে a² + 4a + 4, বলেন a² প্লাস এই a² তো কাটা গেল, তাহলে বলেন 4a + 4 এটার মান আসলে কত আসতেছে? দেখেন এই পাশে যে √3 আছে, এই পাশে যে √3 আছে ভ্যানিশ করে দিলাম, ভ্যানিশ করে দিছি। আচ্ছা এখানে কি থাকে? 1/4, এখানে আসে 4a প্লাস হচ্ছে 4, তাহলে থাকতেছে 4a + 4 ইকুয়াল থাকতেছে হচ্ছে এখানে কত? 3। এখন 4 দ্বারা আমরা এখানেও ভাগ করে দিতে পারি, তাহলে এখানে কত থাকে? 1/4
এখানে 4 যদি আমরা লসাগু মানে কমন নেই, তাহলে a + 1 ইকুয়াল কত থাকে 3, 4 4 কাটা গেল, তাহলে a + 1 এর মান যদি 3 হয় তাহলে a এর মান কত আসে 2। দেখে যত কঠিন মনে হয়েছিল তার চেয়ে সহজ না কঠিন? আমি আপনাদেরকে একটু কথা বলে বলে আমি অনেক ভয় দেখাইছি, আরে অনেক কঠিন অনেক কঠিন অনেক কঠিন। আসলে কঠিন না সহজ। আমি বলছি যদি আপনি ক্যালকুলেশনে ফার্স্ট হন আপনি মোটামুটি 30 থেকে 50 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবেন, সমস্যা নাই যদি ফার্স্ট হন। কিন্তু তারপরেও অনেকগুলো বিষয় আছে, তাই না? এমসিকিউ এ যদি আসে। সবাই কি ক্লিয়ার? বুঝেছি? এর অ্যান্সার হচ্ছে বাহুর দৈর্ঘ্য হচ্ছে a ইকুয়াল তার মানে 2 মিটার। একটু ক্যালকুলেশনে ফার্স্ট হওয়া লাগবে, মানে a + b হোল স্কয়ার a স্কয়ার + 2ab + b স্কয়ার, তাহলে এখানে a স্কয়ার স্কয়ার কাটা গেল 4a + 4, তার এখানে তো √3 কেটে দিয়েছি, আসলে √3 এই পাশে ভাগ করে দিলে √3 চলে যাইতো, এই পাশে উপরে আছে এটা এসে নিচে যে কাটাকাটি চলে যাইতো, তাহলে এই তো বুঝছি? ক্লিয়ার? ওকে, ঢুসুম ঢাসাম ক্লিয়ার হয়েছে না? তো আচ্ছা স্যার, জি স্যার। অস্থির, ঠিক আছে। আচ্ছা, তো মোটামুটি আমাদের যেই অংশগুলা আমি একটু বলে রাখি এখন, যে আমাদের যেই অংশগুলা এইখানে যেগুলা আর বাকি যে অংশগুলা ছিল ইয়েতে ত্রিভুজ অংশে, সেই অংশগুলো আমি মোটামুটি আপনাদেরকে করাই দিয়েছি, এটাতে আর কোনো সমস্যা নাই। মানে এগুলো অঙ্ক আমি সব করাই দিচ্ছি আপনাদের। অন্য এখন যদি আমরা আর চতুর্ভুজেও তেমন আর কোনো কিছু নাই, আমি করাইছি। বাকিগুলো আপনাদের করানো আছে, বাকিগুলো আপনাদের আসলে করানো আছে, আপনাদের চতুর্ভুজের গুলো করানো আছে, বৃত্তটা তো করাই দিলাম। তো এইটুকুই গ্যাপ ছিল, এটা মানে গ্যাপ ছিল বলতে আমি করানোর জন্যই আজকে আসছি, যে পরিমিতি আর পরিমাপ সম্পর্কে, যেগুলো আমরা আসলে মানে জ্যামিতির, যে আমাদের জ্যামিতির কয়টা ক্লাস হয়েছে আপনাদের? জ্যামিতির এখন পর্যন্ত ক্লাস হয়েছে, মানে আজকের ক্লাসটা বাদ দিলে 16টা ক্লাস হয়েছে। তো 16টা ক্লাসে আমি যা যা করিয়েছি, 16টা ক্লাসে যা যা করিয়েছি আমার মনে হয় মোর দ্যান এনাফ। তার সাথে এই ক্লাসের সাথে অ্যাড করে দিলে জ্যামিতি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। একবারে সহজ থেকে শুরু করে কঠিন টঠিন সব একবারে ইজি ভাবে করে বুঝিয়ে দিয়েছি। আমরা রবিবার থেকে আমাদের নতুনভাবে করে যারা ব্যাচে আসতেছে ইনক্লুড হচ্ছে, তারা বীজগণিত আমরা শুরু করব। তবে বীজগণিতের শুরু করার আগেই আপনাদের এইখানে আমি একটা লাইভ ক্লাস নিব, যেই লাইভ ক্লাসে দেখাই দিব যে বীজগণিতের শুরু করার আগে কি কি জিনিসগুলা আপনাদের একটু ধারণা থাকলে বেটার। বীজগণিত শুরু করার আগে, শুরু করার পূর্বে, শুরুর পূর্বে কি কি জিনিস সম্পর্কে একটু ধারণা রাখা দরকার, সেইটার একটা ক্লাস নিব। আর ক্লাসটা কখন হবে আমি জানাই দিব। হ্যাঁ, বীজগণিত শুরুর আগের একটা ক্লাস, মানে প্রি ক্লাস বলা যায়। আগে কি ক্লাস করলে আপনারা যাতে বুঝতে সুবিধা হয়, বীজগণিত ক্লাসগুলো বুঝতে সুবিধা হয়, সেটার একটা আমরা ক্লাস করব। তারপরে বীজগণিতের প্রশ্নটা আমরা শুরু করব। ঠিক আছে স্যার? কালকে ক্লাস হবে না? কালকে ক্লাসটা নিব কিনা এখন পর্যন্ত জানি। আচ্ছা, কালকে ক্লাসটা কি নিব নাকি আসলে পরশু দিন নিব? আমাদের তো মানে বীজগণিত থেকে শুরু হবে, তো কালকের ক্লাসটা বাদ রাখি, পরশু দিন ক্লাসটা নেই। ঠিক আছে? আর যদি নেই আমি জানাই দিব, নি সমস্যা নেই। তো ঠিক আছে।